বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। রেজ জুডিকেটর বা দোবারা দোষ, এটার উপরে আমরা দুটো লেকচার অলরেডি দিয়েছি। প্রথম লেকচারে আমরা রেজ জুডিকেটর কাকে বলে এবং এটার যে এলিমেন্টস গুলো সেটা আলোচনা করেছি, এবং দ্বিতীয় লেকচারে আমরা আলোচনা করেছি রেজ জুডিকেটর অবজেক্টিভস এবং রেজ জুডিকেটর পিছনের যে ডক্ট্রিন সেগুলো আলোচনা করেছি, ল্যাটিন টার্ম যেগুলো। আজকে আমরা যেটা আলোচনা করব রেজ জুডিকেটর অ্যাপ্লিকেশন, রেজ জুডিকেটর প্রয়োগ ক্ষেত্র, কোথায় কোথায় প্রয়োগ হবে, কোথায় কোথায় প্রয়োগ হবে না। আমাদের দেশে সেকশন 11 অফ সিপিসি ছাড়া আর কোথায় রেজ জুডিকেটর বিষয় রয়েছে আমরা সেটার উপর আলোকপাত করব। প্রথমে আমাদের কনস্টিটিউশনের দিকে দেখি। কনস্টিটিউশনের আর্টিকেল 35 ক্লজ 2 তে রেজ জুডিকেটর বিষয় বলা আছে, যদিও সেখানে রেজ জুডিকেটর শব্দটা উল্লেখ করা হয়নি। সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে যে নো পারসন শ্যাল বি প্রসিকিউটেড অর পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স। কোন ব্যক্তিকে একই অফেন্সের জন্য একাধিকবার প্রসিকিউট করা যাবে না, একাধিকবার তাকে শাস্তি দেওয়া যাবে না। যদি করা হয় তাহলে সেটা রেজ জুডিকেটরে বাড়িত। তাহলে এটা যেহেতু 35 এ বলে দেয়া আছে এটা একটা ফান্ডামেন্টাল রাইট, তাহলে রেজ জুডিকেটর শুধুমাত্র একটা লিগাল রাইট যে আমরা বলবো সেকশন 11 এর অধীনে, সেটা বলার আসলে সুযোগ নাই। এটাকে ফান্ডামেন্টাল রাইট, হিউম্যান রাইট বলা যায়, যে একই ব্যক্তিকে একাধিক বার একই অপরাধের জন্য শাস্তি দেওয়া যায় না। এটাকে প্রিন্সিপাল অফ ডাবল জিওপার্ডি বলে। এই প্রিন্সিপাল অফ ডাবল জিওপার্ডি এখানে রেজ জুডিকেটর একটা সমার্থক শব্দ। এটা প্রিন্সিপাল অফ ডাবল জিওপার্ডি শব্দটা মূলত ক্রিমিনাল মামলায় ব্যবহৃত হয়, সিভিল মামলাগুলোতে রেজ জুডিকেটর শব্দটা ব্যবহৃত হয়। তাহলে আমরা কনস্টিটিউশনের বিষয়টা দেখলাম। এছাড়া অন্য কোনো আইনে কি রেজ জুডিকেটর বিষয় রয়েছে? উত্তর হচ্ছে আছে। সেটা হচ্ছে সিআরপি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরস 1898। সেখানে রেজ জুডিকেটর সম্পর্কে কিংবা প্রিন্সিপাল অফ ডাবল জিওপার্ডি সম্পর্কে 403 তে বলা আছে। সেখানেও অলমোস্ট একই রকম কথা বলা আছে যে পারসন ওয়ান্স কনভিক্টেড অর অ্যাকুইটেড নট টু বি ট্রাইড ফর দ্য সেম অফেন্স, অর্থাৎ একজন ব্যক্তিকে কনভিক্টেড কিংবা শাস্তি দেওয়া যাবে না একই অফেন্সের জন্য একাধিকবার। তাহলে এটাও রেজ জুডিকেটর মতোই। রেজ জুডিকেটর মূল কনসেপ্ট কি? যে সেম পার্টির মধ্যে একই বিষয় নিয়ে, একই ইস্যু নিয়ে একাধিকবার মামলা করা যাবে না। এখানে শুধু ওই বিষয়টাকে ক্রিমিনাল অ্যাসপেক্টের মতো করে সাজিয়ে বলেছে যে একই ব্যক্তিকে একটা ইস্যু নিয়ে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। আমরা প্রিন্সিপাল অফ ডাবল জিওপার্ডির উপরে একটা আলাদা লেকচার আপলোড করব। আমরা শুধু আজকে অ্যাপ্লিকেশন দেখছি যে ডক্ট্রিন অফ রেজ জুডিকেটর বাংলাদেশে কোথায় কোথায় ইউজ হয় আর কোনো আইনে রয়েছে কিনা। এছাড়াও আমরা রেজ জুডিকেটর আরো একটা আইনে দেখি, সেটা হচ্ছে এভিডেন্স অ্যাক্ট। এভিডেন্স অ্যাক্টের সেকশন 40 তে বলে দেয়া আছে। সেখানে কি বলা আছে? বলেছে যে কোনো একটা পরবর্তী কোর্ট যদি কোনো একটা মামলা গ্রহণ করে, তাহলে সেই মামলা গ্রহণ করার ক্ষেত্রে বাধা দিচ্ছে এইরকম কোনো বিষয় অবশ্যই রিলেভেন্ট হবে। এটা রিলেভেন্সির একটা চ্যাপ্টার। আমরা জানি রিলেভেন্সি মানে হচ্ছে সেই সমস্ত বিষয় যেগুলো কোর্ট আমলে নিয়ে থাকেন, যেগুলো কোর্ট কোনো একটা মামলায় রিলেভেন্ট হিসেবে অ্যাকসেপ্ট করেন। তাহলে বলেছে পূর্ববর্তী আদালতের সিদ্ধান্ত পরবর্তী আদালতের জন্য রিলেভেন্ট হবে যদি সেটা আমলে নেওয়ার ক্ষেত্রে বাধা দেয়, এইরকম কোনো বিষয় উল্লেখ হয়। তাহলে সেকশন 40 তে কি বলা আছে? দ্য এক্সিস্টেন্স অফ এনি জাজমেন্ট, অর্ডার অর ডিক্রি হুইচ বাই ল prevents any courts from taking cognizance of a suit or holding a trial. It is relevant fact when the question is whether such court ought to take cognizance of such suit or to hold such trial. বলেছে পরবর্তী কোনো কোর্ট পূর্ববর্তী কোনো কোর্টের মামলা নেয়ার ক্ষেত্রে কোনো রকম প্রিভেনশন আছে কিনা, কোন রকম বাধা আছে কিনা, যদি থাকে তাহলে সেটা অবশ্যই আমলে নেবে। এটা অবশ্যই রিলেভেন্ট হিসেবে উল্লেখ করা যাবে। তাহলে এটার একটা এক্সাম্পল আমি দিচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে যে কোনো একটা মামলা পরবর্তী কোর্টে উত্থাপন করা হলো, ডিফেন্ডেন্ট তার রিটেন স্টেটমেন্টে উল্লেখ করে দিল যে স্যার এই বিষয়টা অলরেডি আমাদের মধ্যে সেটেল হয়ে গেছে, আপনি এই বিষয়টা নেবেন না। তাহলে কোর্ট এই বিষয়টাকে রিলেভেন্ট হিসেবে নিয়ে তার ডিফেন্ডেন্টের বক্তব্য শুনবেন। এইটাই হচ্ছে এই বক্তব্যের মূল কথা। তাহলে আমরা বলতে পারি রেজ জুডিকেটর কাকে বলে এটা বলা আছে সেকশন 11 এ, এবং রেজ জুডিকেটর কোর্টে পরবর্তী কোর্টে যে পূর্ববর্তী কোর্টের সিদ্ধান্ত যে আসলেই গুরুত্বপূর্ণ, পূর্ববর্তী কোর্টে যে বিষয়টা সেটেল হয়ে গেছে সেটা যে পরবর্তী কোর্ট নিতে পারেন না, এটা বলা আছে সেকশন 40 অফ এভিডেন্স অ্যাক্ট। তাহলে সেকশন 11 অফ সিপিসি এন্ড সেকশন 40 অফ এভিডেন্স অ্যাক্ট একটা আরেকটার সঙ্গে ইন্টার রিলেটেড। যদি 40 না থাকতো এভিডেন্স অ্যাক্টের, তাহলে সেকশন 11 এর কোনো মূল্যই থাকতো না। সেকশন 11 শুধু রেজ জুডিকেটর বলে এটার প্রসিডিউরস এর ক্ষেত্রে, আমাদের সাক্ষ্য আইনের ক্ষেত্রে এটা একটা জটিলতা তৈরি করতো। এই জন্য সেকশন 40 এবং সেকশন 11 একসাথে পড়তে হবে। তাহলে আমরা অ্যাপ্লিকেশন গুলো দেখছি যে বাংলাদেশে কোথায় কোথায় রেজ জুডিকেটর অ্যাপ্লিকেবল হয়। এই তো গেল বাংলাদেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আমাদের সাধারণ
ভাবে রেজ জুডিকেটা অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হয় আমরা সেটা একটু দেখি। সিভিল মামলা এটা অ্যাপ্লিকেবল হয়, এটা রেজ জুডিকেটার নাম দিয়ে অ্যাপ্লিকেশন, রেজ জুডিকেটার নাম দিয়ে অ্যাপ্লিকেবল হচ্ছে। ক্রিমিনাল মামলাতেও রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হয়, তবে সেখানে নামটা একটু অন্য, সেটার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ ডাবল জিওপার্ডি। একটু আগে যেটা দেখলাম 403, বিষয়টা মূলত একই, যে একই বিষয় নিয়ে একজন ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না বা প্রসিকিউট করা যাবে না। তৃতীয় যেটা, রেভিনিউ কোর্টে কি রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হয়? উত্তর হচ্ছে ইয়েস, রেভিনিউ কোর্টে রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে যদি ওই এলিমেন্টস গুলো, আমরা প্রথম লেকচারে যে এলিমেন্টস গুলো বলেছি, যে সেম ইস্যু, সেম সাবজেক্ট ম্যাটার, সেম টাইটেল, সেম পার্টির মধ্যে যদি পূর্ববর্তী কোনো কোর্টে অলরেডি ফাইনালি ডিসাইডেড হয়ে যায়, তাহলে পরবর্তী কোর্টে অ্যাপ্লিকেবল হবে না। ওই 9টা এলিমেন্ট যদি সমস্ত ফুলফিল করে, দেন রেভিনিউ কোর্টে রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ রেভিনিউ মামলাগুলো একটা মামলা অলরেডি সেটেল হলে আরেকটা মামলা উত্থাপন করা যাবে না একই ইস্যু নিয়ে। স্যার এটা কি ইন্ডাস্ট্রিয়াল প্রসিডিংস এর ক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটের ক্ষেত্রে রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে? ওই এলিমেন্ট গুলো যদি কভার করে তাহলে ইন্ডাস্ট্রিয়াল প্রসিডিংস এর ক্ষেত্রে রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে, কোনো রকম সমস্যা নাই, অর্থাৎ একাধিক মামলা করা যাবে না। স্যার এটা কি রিট পিটিশন অ্যাপ্লিকেবল হবে? ইয়েস, রিট পিটিশনের রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে যদি সমস্ত রিট পিটিশনের সমস্ত প্রসিডিংস গুলো ভালো করে ফুলফিল করে, ওই 9টা এলিমেন্টকে কভার করে, সেম পার্টি, সেম সাবজেক্ট ম্যাটার, সেম ইস্যু, ফাইনালি সেটেলমেন্ট, পূর্ববর্তী কম্পিটেন্ট কোর্ট, তাহলে অবশ্যই রিট মামলার ক্ষেত্রে এটা রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ একই বিষয় নিয়ে দুইটা রিট করা যাবে না। স্যার এটা কি পিআইএল অর্থাৎ পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের ক্ষেত্রে রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে? অবশ্যই হবে, যদি সমস্তভাবে এই এলিমেন্টস গুলো ফুলফিল হয়, তাহলে একই বিষয় নিয়ে দুইটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হবে না। নেক্সট প্রশ্ন, স্যার এটা কি এক্সপার্টি মামলার ক্ষেত্রে রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে কিনা? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমরা এক্সপার্টি ডিক্রি কাকে বলে সেটা আমরা একটু দেখে রাখি। এক্সপার্টি ডিক্রি মিন্স দ্য ডিক্রি হুইচ ইজ সার্ভড বাই দ্য কোর্ট ইন অ্যাবসেন্স অফ দ্য ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্টের অনুপস্থিতিতে যদি মামলার ডিক্রি হয়, দিস ইজ কল এক্সপার্টি ডিক্রি, সেখানে রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে। স্যার কেন হবে? কারণ আপনি বলেছিলেন রেজ জুডিকেটা ফাইনালি সেটেলমেন্ট হবে, এখানে কি ফাইনালি সেটেলমেন্ট হচ্ছে কিনা? উত্তর হচ্ছে। কেননা যখন ডিফেন্ডেন্ট মামলা করার পর অনুপস্থিত থাকে, কোর্ট কিন্তু প্লেন্টিফের দাবি অনুযায়ী তাকে সমস্ত বিষয় দিয়ে দেয় না। যেমন একজন প্লেন্টিফ দাবি করেছে ডিফেন্ডেন্টের কাছে 10 লাখ টাকা পাবে, মামলা করেছে, এই মামলায় ডিফেন্ডেন্টকে সমন ইস্যু করা হয়েছে, কিন্তু ডিফেন্ডেন্ট কোর্টে আসে নাই। তাহলে এখন কি হবে? কোর্টে ডিফেন্ডেন্ট যখন আসে নাই, কোর্ট কিন্তু প্লেন্টিফকে 10 লাখ টাকা দিয়ে দেবে না। কোর্ট এখন প্লেন্টিফকে বলবে তুমি তোমার দাবি দেখাও, তোমার দাবি উত্থাপন করো। অর্থাৎ মামলাটার শুরু থেকে শেষ পর্যন্ত ফাইনালি সেটেলমেন্ট হচ্ছে, যদিও ডিফেন্ডেন্ট নেই। এই জন্য বলা হচ্ছে রেজ জুডিকেটা ডিফেন্ডেন্ট না থাকলে পার্টি ডিক্রি দেয়, তাহলে রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে, কারণ পুরো মামলাটা ডিফেন্ডেন্টের অনুপস্থিতি হলেও পুরো মামলাটার প্রসিডিংস শেষ হয়। কিন্তু যদি দেখা যাচ্ছে যে মামলাটা অন্য কোনো কারণে ডিসমিস হচ্ছে, তাহলে ডিসমিস কিন্তু মামলার মাঝখানে শেষ হয়ে যাচ্ছে, পুরো মামলার প্রসিডিংস শেষ করে শেষ হচ্ছে না। এই জন্য যে কোনো ডিসমিসে আমরা দেখছি যে রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হয় না, অর্থাৎ সেক্ষেত্রে নতুন মামলা দায়ের করা যায়। কিন্তু যদি এক্সপার্টি ডিক্রি হয়, সেক্ষেত্রে এই ক্ষেত্রে যদিও ডিফেন্ডেন্ট অনুপস্থিত কিন্তু মামলার পুরোটাই শেষ হচ্ছে, এই জন্য সেক্ষেত্রে রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ নতুন মামলা একই ইস্যু নিয়ে করা যাবে না। নেক্সট কোশ্চেন, স্যার রেজ জুডিকেটা কি ট্রাইব্যুনাল প্রসিডিংস এর ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা? উত্তর হবে, কারণ আমরা ট্রাইব্যুনাল ক্ষেত্র দেখি, বাংলাদেশের যতগুলো ট্রাইব্যুনাল আছে, ইলেকশন ট্রাইব্যুনাল কিংবা নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিংবা বাংলাদেশে স্পেশাল পাওয়ার ট্রাইব্যুনাল কিংবা বাংলাদেশে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল রয়েছে, সব ট্রাইব্যুনালই একবার সিদ্ধান্ত দিলে ওই একই ইস্যু নিয়ে কিন্তু আর ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ নাই। এই জন্য বলেছে সেম ইস্যু নিয়ে ট্রাইব্যুনালেও ক্ষেত্রে রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে। এরপর স্যার এটা কি আরবিট্রেশন প্রসিডিংস এর ক্ষেত্রে রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে কিনা? উত্তর হচ্ছে ইয়েস, কারণ আরবিট্রেশন অ্যাক্টে যখন একজন আরবিট্রেটর ইন অ্যাকর্ডেন্স অফ আরবিট্রেশন অ্যাক্ট 2001 অনুযায়ী কোনো সিদ্ধান্ত দেয়, এটা একটা ফাইনাল সিদ্ধান্ত, এটা প্রসিডিংস শেষ করে সিদ্ধান্ত দেয়। এই সিদ্ধান্তকে রোয়েদাদ কিংবা রেওয়ার্ড বলে। এই রেওয়ার্ডটা যেহেতু ফাইনালি সেটেলড, এই বিষয়ে রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে। এই বিষয়ে পরবর্তীতে একই ইস্যু নিয়ে আর মামলা করা যাবে না। স্যার এটা কি কো প্লেইন্টিফের জন্য রেজ জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে? কো প্লেইন্টিফ মানে হচ্ছে এমন প্লেইন্টিফ যারা একসাথে মামলা করেছে। একটা এক্সাম্পল, এ বি সি মিলে মামলা করেছে ডি এবং ই এর বিরুদ্ধে। এক্ষেত্রে কোর্ট এ এবং বি এর পক্ষে রায় দিয়েছে এবং সি এর কোনো অধিকারী প্রতিষ্ঠা করেনি। সি কে বলেছে তুমি কিছুই পাবা না, এই মামলায় তোমার কোনো সিদ্ধান্ত আসেনি, এবং এই দুইজনকে এই পরিমাণ টাকা এ এবং বি কে পরিশোধ করতে বলেছে ডি এবং ই কে। এখন সি কি আবার নতুন করে ডি এর বিরুদ্ধে মামলা করতে পারবে কিনা? উত্তর হচ্ছে না, কারণ রেজ জুডিকেটা উইল বি অ্যাপ্লিকেবল
ফর দ্য কো প্লেন্টিভস, যারা কো প্লেন্টিভ সবার জন্য রেস জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে। তোমাকে যেহেতু এই মামলা থেকে সিদ্ধান্ত, তোমাকে কোনো রেমেডি দেওয়া হয়নি, তার মানে কোর্ট ফাইনালি সেটেলমেন্ট করেই তোমাকে রেমেডি দিচ্ছে না, এটা কোর্টের একটা ফাইনাল সিদ্ধান্ত। তুমি আবার নতুন করে ডি এবং ই এর বিরুদ্ধে মামলা করতে পারবে না, তাহলে এটা কো প্লেন্টিফের জন্য প্রযোজ্য হবে। একই কথা কো ডিফেন্ডেন্টের জন্য রেস জুডিকেটা প্রযোজ্য হবে কিনা, উত্তর হচ্ছে ইয়েস। একজন ব্যক্তি এ, সে বি, সি, ডি তিনজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। কোর্ট এক্ষেত্রে এ কে রেমেডি দিয়েছে বির কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে এবং সির কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে, এবং ডি কে বলেছে না, তোমার কোনো টাকা পরিশোধ করতে হবে না, কারণ তুমি এই মামলায় কোনো পার্টি না। পরবর্তীতে এ এবার ডি এর বিরুদ্ধে আলাদা একটা কোর্টে মামলা করতে যাচ্ছে এই সেম ইস্যু নিয়ে, উত্তর হচ্ছে এক্ষেত্রে এটা রেস জুডিকেটা প্রযোজ্য হবে, অর্থাৎ এক্ষেত্রে এ মামলা করতে পারবে না ডির বিরুদ্ধে। কেননা ডি কে যখন কোনো কোর্ট কম্পেনসেশন দিচ্ছে না, এর মানে হচ্ছে এই নয় যে এটা সাময়িকভাবে সিদ্ধান্ত দিচ্ছে কোর্ট, এর মানে হচ্ছে কোর্ট এটা ফাইনালি সেটেলমেন্ট করেই সিদ্ধান্ত দিচ্ছে যে ডি এক্ষেত্রে কোনো টাকা পরিশোধ করবে না, তাহলে ডির বিরুদ্ধে আলাদা করে এর আর কোর্টে যাওয়ার সুযোগ নাই। এটা হচ্ছে কো ডিফেন্ডেন্টের। নেক্সট কোশ্চেন, স্যার রিপ্রেজেন্টেটিভ সুটের ক্ষেত্রে কি রেস জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে কিনা, উত্তর হচ্ছে ইয়েস। রিপ্রেজেন্টেটিভ সুটের ক্ষেত্রে রেস জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে। এখন রিপ্রেজেন্টেটিভ সুট কাকে বলে? রিপ্রেজেন্টেটিভ সুট সম্পর্কে বলা আছে অর্ডার 1 রুল 8-এ। সেখানে বলা আছে যখন কোনো একজন ব্যক্তি অনেকগুলো ব্যক্তির প্রতিনিধিত্ব করবে এবং তাদের একই স্বার্থ থাকবে, তখন উইথ দ্য কনসেন্ট অফ দ্য কোর্ট হি ক্যান ফাইল এ সুট অন বিহাফ অফ অল পারসনস। সমস্ত ব্যক্তির পক্ষে তিনি একটা মামলা দায়ের করবে। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। একটা গ্রামের সাথে আরেকটা গ্রামের জমি নিয়ে বিবাদ, এই গ্রামের 50 জন মানুষ এই জমিটা দাবি করছে, ওই গ্রামের 50 জন মানুষ ওই জমিটা নিজেদের দাবি করছে, অর্থাৎ পুরো একটা গ্রাম একটা সিভিল ডিসপিউট অ্যারাইজ করছে। এখন পুরো গ্রামের পক্ষ থেকে মিস্টার এ কে বলা হলো তুমি আমাদের প্রতিনিধি, তুমি এই মামলা আমাদের পক্ষে দায়ের করো। ওই পক্ষের থেকে বি কে বলা হলো তুমি আমাদের প্রতিনিধি, তুমি এই মামলা ডিফেন্ড করো, তুমি এখানে ডিফেন্ডেন্ট, তুমি এই মামলা ডিফেন্ড করো। দুই পক্ষের প্রতিনিধি এ এবং বি, তারা দুইজনই 50 জন ব্যক্তির পক্ষে প্রতিনিধিত্ব করছে। কোর্টের অনুমতি চাবে, কোর্ট যদি সেক্ষেত্রে অনুমতি দেয় তাহলে তারা এই মামলা কন্টেস্ট করতে পারবে। এখন কোশ্চেন হচ্ছে এ কি করেছে, এই মামলায় হেরে গেছে। এই মামলায় হেরে যাওয়া মানে হচ্ছে এই 50 জনের কেউই আর নতুন করে মামলা দায়ের করতে পারবে না, কারণ স্যার বলেছেন রিপ্রেজেন্টেটিভ মামলার ক্ষেত্রে সবার উপর রেস জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে। তিনি যদি এই মামলা হেরে যান বি, তাহলে ওই গ্রামের 50 জনের কেউই মামলা করতে পারবেন না, কারণ এই রেস জুডিকেটা শুধুমাত্র বি এর উপর অ্যাপ্লিকেবল হবে না, এই রেস জুডিকেটা সমস্ত গ্রামের উপর অ্যাপ্লিকেবল হবে। তাদের মধ্যে থেকে কোনো একজন গ্রামবাসী যদি এসে বলে আমি তো এই মামলা দায়ের করতে চাই আবার, তখন কোর্ট বলবে তোমরা যেহেতু তাকে দায়িত্ব দিয়েছিলে, অর্থাৎ রেস জুডিকেটা তোমার উপর প্রযোজ্য হবে, তুমিও নতুন মামলা সেম ইস্যু নিয়ে করতে পারবে। তাহলে আমরা দেখছি রিপ্রেজেন্টেটিভ সুটের ক্ষেত্রে রেস জুডিকেটা অ্যাপ্লিকেবল হচ্ছে, অর্থাৎ নতুন মামলা দায়ের করতে আইন বাধা দিচ্ছে। রিপ্রেজেন্টেটিভ সুট নিয়ে এই যে বাধা দিচ্ছে রেস জুডিকেটা, এটা বলা আছে এক্সপ্লেনেশন নাম্বার 6 অফ সেকশন 11। সেখানে বলে দেয়া আছে হোয়ার পারসনস লিটিগেট bonafide in respects of public right or of a private right claimed in the common for themselves and other, all person interested in such right shall for the purpose of this section be deemed to claim under the person so litigating। বলেছে যে কোনো একজন ব্যক্তি যখন মামলা করবে তখন কোর্ট ধরে নেবে যে এই ব্যক্তি সবার পক্ষ হয়ে মামলা করেছে, সব ব্যক্তির উপরে রেস জুডিকেটা প্রযোজ্য হবে, অর্থাৎ কেউই আর নতুন করে সেম ইস্যু নিয়ে আর মামলা দায়ের করতে পারবে না, ওই একই বিষয় নিয়ে একই ইস্যু নিয়ে। স্যার ইন্টারিম অর্ডারের ক্ষেত্রে কি রেস জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে, উত্তর হচ্ছে ইয়েস। ইন্টারিম অর্ডার অর্থাৎ অন্তর্বর্তীকালীন যে সমস্ত আদেশ কোর্ট দিয়ে থাকেন, আমরা জানি ইন্টারিম অর্ডারের মধ্যে উল্লেখযোগ্য অর্ডার হচ্ছে টেম্পোরারি ইনজাংশন, কমিশন নিয়োগ কিংবা রিসিভার নিয়োগ, এগুলো হচ্ছে ইন্টারিম অর্ডারের অন্যতম উপাদান। এই ক্ষেত্রে একবার কোর্ট ইন্টারিম অর্ডার দিয়ে থাকলে ওই একই ইস্যু নিয়ে আর ইন্টারিম অর্ডার কোর্ট দেবেন না। আমি মামলা করেছি, মামলা করার পর আমি দাবি করেছি স্যার এই প্রপার্টিতে যেন কেউ প্রবেশ করতে না পারে, কোর্ট আমার বিপক্ষে জাস্ট অর্ডার দিয়েছে যে না প্রবেশ করুক, কোনো সমস্যা নেই, ইন্টারিম অর্ডারটা আমার বিপক্ষে চলে গেছে। পরবর্তীতে আমি আবার একটা আদেশ চাচ্ছি যে স্যার এই প্রপার্টিতে যেন কেউ প্রবেশ না করে, কোর্ট এই ক্ষেত্রে এটা রেস জুডিকেটা বাড়িতে হবে, কারণ একই বিষয় নিয়ে ইন্টারিম অর্ডারের ক্ষেত্রে রেস জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে টেম্পোরারি ইনজাংশন, রিসিভার নিয়োগ কিংবা যে কোনো ধরনের ইন্টারিম অর্ডার হোক না কেন, সেক্ষেত্রে রেস জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে রেস জুডিকেটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হবে আমরা দেখলাম, এবং কেন অ্যাপ্লিকেবল হবে আমরা সেটাও দেখলাম।
লাস্ট কোশ্চেন আমাদের যে কোথায় রেস জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে না, যেটাকে আমরা এক্সেপশন অফ রেস জুডিকেটা বলছি। এক্সেপশন অফ রেস জুডিকেটার ক্ষেত্রে প্রথম যেটা, যে কোর্টে মামলার সিদ্ধান্ত যদি মেরিটে শেষ না হয় তাহলে রেস জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে না। কেননা মামলার সিদ্ধান্ত মেরিটে শেষ না হওয়া মানে হচ্ছে যে কোনো ডিফল্টের কারণে, যে কোনো ত্রুটির কারণে যদি মামলা কাউকে ডিসমিস করে দেয় তাহলে অবশ্যই রেস জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে না, সেক্ষেত্রে নতুন মামলা দায়ের করা যাবে। ডিসিশন উইথাউট দ্য মেরিট, অর্থাৎ মেরিট ছাড়া যদি কোনো মামলার সিদ্ধান্ত হয় তাহলে রেস জুডিকেটা অ্যাপ্লিকেবল হবে না। রেস জুডিকেটা অ্যাপ্লিকেবল না হওয়া মানেই হচ্ছে নতুন মামলা এক ইস্যু নিয়ে দায়ের করা যাবে, কারণ মেরিট মানেই হচ্ছে কোর্টের গুণাগুণের উপর ভিত্তি করে মামলা শেষ হচ্ছে না, শেষ হচ্ছে কোনো ত্রুটির কারণে। গুণাগুণের উপর ভিত্তি করে কাকে বলে প্রথম লেকচারে আলোচনা করেছি, যে কোনটা গুণাগুণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত আর কোনটা ত্রুটির উপর সিদ্ধান্ত। যেমন পার্টিরা আসে নাই বলে কোর্ট ডিসমিস করে দিয়েছে, এটা কি গুণাগুণের উপর ভিত্তি করে নাকি ত্রুটির উপর ভিত্তি করে? এটা ত্রুটির উপর ভিত্তি করে সিদ্ধান্ত। আর কোর্টে মামলা দায়ের করেছে, সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখে এক পার্টির পক্ষে রায় দিয়েছে, আরেক পার্টির বিপক্ষে রায় দিয়েছে, এই সিদ্ধান্তটা হচ্ছে গুণাগুণের উপর ভিত্তি করে। তাহলে যেখানে গুণাগুণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত হচ্ছে না সেখানে রেস জুডিকেটাও অ্যাপ্লিকেবল হবে না, অর্থাৎ নতুন মামলা দায়ের করা যাবে। সেকেন্ড হচ্ছে যে ফ্রডের কারণে একজন পার্টি প্রমাণ করতে পারে যে কোর্ট এখানে ফ্রড কিংবা কোন রকম যোগসাজশ করে অপর পার্টিকে সিদ্ধান্ত দিয়েছে, তাহলে সেক্ষেত্রে নতুন মামলা দায়ের করা যাবে। কারণ ফ্রড মানে হচ্ছে জেনে শুনে কোনো তথ্য গোপন করা অথবা জেনে শুনে কোনো মিথ্যা তথ্য প্রকাশ করে কোনো সিদ্ধান্ত দেয়া। এক্ষেত্রে কোর্ট অবশ্যই এই সিদ্ধান্তের কোনো ভ্যালু থাকবে না। কোর্টের এই সিদ্ধান্ত কেউ আইন সেটাকে সিদ্ধ হিসাবে গ্রহণ করে না, যে কোর্ট ফ্রড কিংবা প্রতারণার মাধ্যমে কোনো সিদ্ধান্ত দেয় সেই কোর্টের সিদ্ধান্ত হিসাবে গণ্য হবে না। এই জন্য কোনো মামলায় যদি ফ্রডের বিষয় উত্থাপিত হয় যে কোর্ট এখানে নিজেই প্রতারণার সাথে যুক্ত, তাহলে ওই একই ইস্যু নিয়ে নতুন মামলা করতে কোনো বাধা নেই, অর্থাৎ এই ক্ষেত্রে রেস জুডিকেটার যে ডক্ট্রিন সেটা অ্যাপ্লিকেবল হবে না। সুপ্রিয় সুধী, এই হচ্ছে আজকের আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।